আসসালামু আলাইকুম। আজকে বাধ্য হয়ে আহ, খুব বেশি বাধ্য হয়ে আমার এই লাইভে আসা। আসলে কিভাবে শুরু করব বুঝতে পারছি না, কারণ মানসিকভাবে খুবই আহ, বিপর্যস্ত আমি এবং আমার বাচ্চা দুজনেই। গতকালকে আমি তালহার বিরুদ্ধে, আমার হাজবেন্ড যে তালহা, ওনার বিরুদ্ধে গতকালকে আমি একটা মামলা দায়ের করি ঢাকাতে। করার পর নিরাপত্তা ইস্যুতে আমি পুলিশকে ইনফর্ম করি 999-এর মাধ্যমে, যেহেতু উনি আমার জন্য লাইফ রিস্ক। তো সেই কারণে আমি ওনাকে বাসায়, পুলিশদেরকে বাসায় আনি, যাতে করে, আমার চাওয়া ছিল এটা যে আমি যেহেতু এখন মামলা করেছি, এখন আমার উপর তার এমনিতেই আমাকে প্রচুর মারধরের ব্যাপার আছে। সেক্ষেত্রে যখন উনি এটা জানবেন যে মামলা করেছি, সেক্ষেত্রে তখন উনি তো আমাকে মেরেও ফেলতে পারে। এমন একটা আতঙ্ক থেকে আমি চেয়েছিলাম আইনের কাছে যে তারা যেন তালহাকে বলে যে আপনি এখান থেকে চলে যান, যেহেতু আপনার ওয়াইফ আপনার নামে একটা মামলা করেছে, এটা ওইভাবে করা। আর এরকম একটা ব্যাপার, তো বিষয়টা আসলে একদমই কিভাবে কিভাবে যেন উল্টে গেল। উনি বললেন যে উনি বাসা থেকে যাবেন না, এটা সেটা। এই বাসাটা, আমরা যে বাসায় ভাড়া থাকি, সেই বাসাটার সবকিছুই আমার, ইনফ্যাক্ট একটা সুতা কাপড় সবকিছুই আমার করা। তো যাই হোক, গেল না আমাকে। তারপরে আমাকে পুলিশ বলল উনি তো যাবে না, তাহলে উনি গতকাল আগামীকালকে দুবাই চলে যাবে, মানে আজকে। তো একদিনের জন্য আপনি তাহলে আমার বাসায় গিয়ে থাকুন আপনার সেফটির জন্য, তারপরে আপনি আবার এখানে আসুন। আমি তো 1 ঘন্টা কথা বললে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি 2-4টা কাপড় গুছিয়ে তাহলে যাই। তো ওনাদের হাতে সময় ছিল না, ওনার তাড়াতাড়ি বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে আমি মানে গোছাচ্ছিলাম, ওই মুহূর্তে উনি 10 মিনিটের মধ্যে, ওনার চলে যাওয়ার জাস্ট 10 মিনিটের মধ্যে তালহা বাসা উপরে চলে আসে, এবং চলে এসে বলছে যে যদি যেতে হয় তাহলে উসমানকে, আমার বাচ্চাকে রেখে যেতে হবে। আমার মানে আমার কার্ড, টাকা পয়সা, আমার ব্যক্তিগত যা জিনিসপত্র সবকিছু রেখে যেতে হবে, এবং কখনো এখানে আর আসা যাবে না, এরকম একটা ইয়েতে। তো বাচ্চাটা তো ফ্যাক্ট, বাচ্চাটার জন্যই তো সবকিছু, এত যুদ্ধ, এত কিছু, বাচ্চাটাকে বারবার ইউজ করা। তো সেক্ষেত্রে আমি বাচ্চাটাকে, আমি তখন চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, একদিনেরই তো ব্যাপার, আমি তো বাচ্চাকে যদি ছেড়েই সবকিছু করতে পারতাম, তাহলে তো আসলে এত রিস্কে সবকিছুতে যেতাম না। তো আমি থেকে গেলাম, আমি আর যাইনি। না যাওয়ার পরে রাত 2টা বা মাঝরাতে হঠাৎ করে উনি বলেন যে এই বাসায় লোক ঢুকবে। তো লোক ঢুকবে মানে, আমি বললাম লোক ঢুকবে মানে কারা? তো বললো কারা, ওটা দরকার নেই, লোক ঢুকবে। তো উনি 2জন পুরুষ মানুষকে নিয়ে আসে বাসায় রাখে। তো আমি আমার রুমে ঘুমিয়ে যাই। উনি এই পাশে ছিলেন নাকি কোথায় ছিলেন, আমার আসলে এতটা ঘুমের মধ্যে অনেক ক্লান্ত ছিলাম, আমি আমার রুমে। তো এরপরে ভোরের দিকে ঘুম ভেঙে যায়। ঘুম যাওয়ার পরে আমি দেখি আমার মোবাইল নেই আমার কাছে, যেখানে ছিল। তো আমি তাকে আস্ক করলাম যে আমার ফোন কোথায়। তো তখন সে বললো যে ফোন আমার জিম্মায়। তো আমি বললাম ফোন তোমার জিম্মায় কেন থাকবে? আমার 2টা ব্যক্তিগত ফোন আমার জিম্মায় থাকবে, আমার ফোন আমাকে দিয়ে দাও। তো তখন এর মধ্যে দেখি আরো লোক চলে এসেছে। কিছু লোককে আমি চিনি, কিছু লোককে আমি চিনি না। বেশিরভাগ অ্যারাবিয়ান রেস্টুরেন্টের স্টাফরা ছিল, আর কয়েকজন। তো ওরা যেটা করেছে যে বড় একটা ট্রাক ভাড়া করে এনে আমার বাসায় আমার প্রায় 50-60 লক্ষ টাকার মতো বিজনেস প্রোডাক্ট ওরা বিশাল বড় একটা ট্রাকে করে নিয়ে প্যাক করে নিয়ে যায়, এবং আমার বাচ্চার গলায় ছুরি ধরে বলে যে আমি যেন কোনো চেঁচামেচি না করি, চুপচাপ থাকি এবং এই রুম থেকে বের না হই। সে আমার বিজনেসের এই জিনিসপত্রগুলো ট্রাকে করে নিয়ে চলে গেল, এবং দিয়ে দিল। এরপরেও যখন আমি বললাম ঠিক আছে, আমার এগুলো জিনিসপত্র নেওয়া হলো, এখন তাহলে আমার ফোনটা দিয়ে দেওয়া হোক।
ফোনের সাথে কি সম্পর্ক? আমার আমার ফ্যামিলি টেনশন করছে সবকিছু। আপনি এইভাবে গতকালকে একটা মামলা হয়েছে থানায়, আজকে এটা থানায় আসবে, আমাকে কেন হচ্ছে এভাবে অবরুদ্ধ করে রাখা হচ্ছে? তো তখন বললো যে টেনশনের কিছু নেই, আমি ফোন দিয়ে দিব যাওয়ার আগে, আমার ফ্লাইট তো 6:30টায়, আমি বা নাকি 7:30টায়, যেটাই হোক আমি তার আগে 4টার দিকে বের হয়ে যাব, ফোন দিয়ে যাব। এই কথা বলে সে হচ্ছে মানে আমার বাচ্চার পাসপোর্টও নিয়ে নেয়। উম, আমার ফোন এই কথা বলে বলে ঘুরাচ্ছে। লাস্ট মোমেন্টে 3টার দিকে উনি হচ্ছে আম, আম, বাড়িওয়ালাকে মানে আমাকে বলেছে যে বাড়িওয়ালা নাকি তাকে কল দিয়েছে, দিয়ে বলেছে যে আমাকে কোর্ট থেকে কল দিয়েছে, আপনাকে বাসা থেকে এখনই চলে যেতে হবে, আর হচ্ছে আপনি আপনার জিনিসপত্র নিয়ে বের হয়ে যান। কিন্তু আসলে পরে পরবর্তীতে আমি বাড়িওয়ালা যে ফ্ল্যাট ওনার, ওনাকে কল দিয়ে জানতে পারি যে উনি এই টাইপের কোনো কথা বলেননি। তো তার মানে এটা একটা মিথ্যা ছিল বাসা থেকে বের হওয়ার। তো এখন আমি বললাম যে ঠিক আছে, তো এখন যেহেতু আপনি বেরি হয়ে যাচ্ছেন, তো আমার 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 পার্সোনাল ফোন যেটা, আপনি সেটা দেন। ওখানে আমার বিজনেস সবকিছু, আমার ব্যাংকের অনেক কিছু, আমার আমার প্রাইভেট জিনিস, আপনি আমার প্রাইভেসি সবকিছু, একটা মানুষের ফোন তো আপনাদের সবাই আছে, আপনারা বোঝেন ফোনে কি থাকে না থাকে। এরপরে সকালে তো গলায় ছুরি ধরে যে ঘটনার যে ব্যাপারটা, ওই ব্যাপারটা থেকে তো আমরা কেউ বের হতে পারছি না, খুব আতঙ্কিত ছিলাম। এবং বাসার মধ্যে যে ইন্টারকম যে ছিল, ইন্টারকম আমি যে ফোন করব টেলিফোনে, সেটারও কোনো শিওর ছিল না, কারণ সেটা সে ছিঁড়ে আলাদা করে রেখে দিয়েছে কোথায়, এবং আমার ফোন তো আমার কাছে নেই। এই অবস্থার মধ্যে দিয়ে একেবারে অবরুদ্ধ দুইটা, আমি এবং আমার বাচ্চা, এভাবে রেখে সে লাস্ট মোমেন্টে হুট করে চলে যায়। সে আমার ফোন আর দেয়নি, এবং তার কাছে যখন ফোন চাওয়া হয়েছে, তখন সে বলেছে যে সে নাকি আমার ফোনটাই ধরেনি। অথচ সে সারাটা দিন এবং দুপুরের দিকে যখন মাল বেশি নিয়েছে, তখন আরো 5-6 জন লোক অ্যাড হয়। তাদের সবাইকে আমি চিনি না, কিছু কিছু মানুষকে চিনি। এরকম বড় একটা দুর্ঘটনা, মানে মানে দুর্ঘটনা বলবো নাকি এটা দুর্ধর্ষ একটা ঘটনা বলবো জানি না, আম, এই অবস্থার মধ্যে আছি এখন। আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই একটা প্রেস কনফারেন্সের ব্যবস্থা করব এই ডিটেল গুলো বলার জন্য। আর ফোনের উপরে যে আক্রোশটা, সেটা যেটা আমার মনে হয় যে ওখানে যেহেতু অনেক ডকুমেন্ট তার বিরুদ্ধে, অসংখ্য মহিলাদের সাথে তার সম্পর্কের প্রমাণ আমার ওই ফোনটাতে ছিল। 2টা ফোন নিয়ে গেছে, আমার একটা আইফোন একটা অ্যান্ড্রয়েড, 2টা ফোন। তো আহ অনেক প্রমাণ ছিল, তো সে চাচ্ছিল প্রমাণগুলো হয়তো ভ্যানিশ করবে বা কিছু, এটাই তার উদ্দেশ্য। সে ফোনের কথা কোনোভাবেই স্বীকার যাচ্ছে না। যাই হোক, সে তো একটা মিথ্যাবাদী আগে থেকেই। তো তার কুকর্মের অনেক কিছু ফাঁস হওয়ার ভয়ে হয়তো সে এটা করেছে, এবং এটা কল্পনার বাইরে ছিল যে এরকম কিছু একটা হতে পারে। তো এরকম একটা ঘটনা ঘটে গেছে। এখন আমি আসলে কি করব বুঝতে পারছি না। আমি অবশ্যই আইনের সহযোগিতায় যাব, অবশ্যই যেতে হবে আমাকে। আর খুব দ্রুতই আমি তার মুখোশ উন্মোচন করব পরিপূর্ণভাবে, যা আম, এখনো আমি সবকিছু বলতে পারিনি বা বলিনি। এর আগে কিছু পোস্ট করেছি ফেসবুকে, আপনারা দেখেছেন। সেখান থেকে তো আসলে যত কিছু আইডিয়া করেছেন হয়তো, কিন্তু আসলে এই হুজুর দেখতে একটা মানুষের পিছনে কত ভয়ঙ্কর একটা মানুষ, আসলে মানুষ না, একটা জানোয়ার, সেটা মানে ইনশাল্লাহ আমি প্রমাণ সহ প্রকাশ করব ইনশাল্লাহ। তো সেটার জন্য আমি প্রশাসনের কাছে চাইবো যেন আহ খুব দ্রুত এবং কোনো মানে আহ মানে কি বলে, কোনো কিছুতে প্রলোভনে না পড়ে আমার সুনির্দিষ্ট বিচার যেন আমি পাই, সেই ব্যবস্থাটুকু চলমান সরকারের করে দেয়া। আমার আগের জীবনে আমি কি করেছি সেই জীবনের কথা দিয়ে এই জীবনে আমাকে জাজ করা আমার মনে হয় না ঠিক হবে। আগেরটা আগে, এখন এটা এখন। আমি মানুষ কি বলবে এই চিন্তা করে, মানে ইসলামের দেখা গেল অনেকের মাথায় চিন্তা আসে যে মেয়েটা ইসলামে গেল তাও শান্তি পেল না। শুধু এই ব্যাপারটাকে না আনার জন্য আমার পুরো 7-8টা বছর আমি কষ্ট করেছি।
বাচ্চা এবং 7-8টা বছর সে বাসা ভাড়াতে কিছু শুধু করতো, বাকি আমার ভরণ পোষণ, আমার বাচ্চার ভরণ পোষণ সবকিছু আমি বিয়ার করতাম। আমি তো অনেক আগে থেকে বিজনেস করি, আমি বিয়ার করতাম, কারণ সে যখন করতো না, মানে আমি কারোর কাছে চাইবো, হয়তো বা এটা আমার মেন্টাল প্রবলেম, আমি চাইতে পারি না, করতে পারি না, সো নিজেরটা নিজেই করতাম, এটা একটা ব্যাপার। আর শখের ও করতাম, সেটাও ভিন্ন, কিন্তু সে আমার এখান থেকে আমার টাকা দিয়ে সে অনেক কিছু করেছে এবং অনেক কিছু। তো আমাকে সে জাস্ট ইউজ করেছে, একটা ওয়াইফের ব্যানার লাগিয়ে সে, আমি যদি শুদ্ধ ভাষায় বলি, জাস্ট নিজের যে যতটুকু টাকা পয়সা যেখান থেকে যা সব বিভিন্ন মেয়েবাজি করেছে। আর সংসার বলতে মারপিট, মানে রাজা বাদশা বান্দির থাকে যেরকম, এরকম। তো আমার উপর যে নির্যাতন করা হয়েছে সেই সমস্ত সবকিছু আমি প্রকাশ করব ইনশাল্লাহ, কারণ সেই মানুষটাকে মানে উনি মারা গেছেন, ওনার বাবার নাম হচ্ছে মুফতি শহীদুল ইসলাম, আর তার নাম হচ্ছে তালহা ইসলাম। এই যে মুফতি মাওলানা টাইটেলের আড়ালে যে কত বড় শয়তান লুকানো, আমি ইনশাল্লাহ সেটা বের করব। এর জন্য যদি আমাকে মেরে ফেলা হয়, মেরে ফেলে কেউ, বা যা কিছু হয়, আমি অনেক সহ্য করেছি, 7 বছর সহ্য করেছি, তো আর সহ্য করব না ইনশাল্লাহ। আমি আমার চেষ্টা করব, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি এতটুকু বিশ্বাস রাখি যে যে জুলুম করে দুনিয়াতে তার শাস্তি যদি নাও হয়, কোনো অসুবিধা নাই, আল্লাহ পাকের কাছে প্রত্যেকটা জিনিস কিয়ামতের সময় প্রকাশ হবে এবং আল্লাহ পাক তার বিচার করবেন ইনশাল্লাহ। তো আর আমার আসলে মানে আমি খুবই ভীত অবস্থায় আছি এবং খুবই মানে এটা আসলে মানে আমি এখন এরপরে নতুন মানে একটা ফোন, আমি কাউকে বলতে আমার বিজনেস প্যাক করার যেই একটা আপু আসে, উনি তো জানতেন না এই ঘটনা, যেহেতু আমার ফোন তো ওনার কাছেই ছিল। তো উনি আসে, তো তখন তাকে দিয়ে আমি আসলে একটা ফোন কিনে এনে এখন ইউজ করছি। এই হচ্ছে অবস্থা। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন ন্যায় বিচার পাই এবং এরকম একটা শয়তানের থেকে আল্লাহ পাক আমাকে যেন হেফাজত করেন।